হ্যালো বন্ধুরা, আজকে আমরা একা নয়, আমরা দুজনেই চলে এসেছি আবার একটা নতুন স্বাদের ভিডিও নিয়ে। তো তোমরা কেমন আছো অবশ্যই কমেন্টে জানিও। আমরা ভীষণ ভালো আছি। আর এটা চলছে মে মাস, আর এটা হচ্ছে আমাদের ম্যারেজ অ্যানিভার্সারি মান্থ, মানে এই মাসে আমরা বিয়ে করেছিলাম। তো ভাবলাম তোমাদেরকে আজকে আমাদের লাভ স্টোরিটাই শেয়ার করি। তো চলো, আজকে আমরা দুজনেই বসে পড়েছি আমাদের লাভ স্টোরি, মানে একদম ছোট্টবেলা থেকে কিভাবে প্রেম স্টার্ট করে একদম বিয়ে পর্যন্ত ফুল জার্নিটা তোমাদের সঙ্গে শেয়ার করি। মানে টানা 10 বছরের মেহনতের ফলে কিভাবে একটা মানুষ ফাঁসে সেই স্টোরি তোমাদেরকে জানাবো। আর সত্যি কথা বলতে মানে অনেকে আবার শুনে ভাবে যে 10 বছরটা অনেকটাই সময়, আর আজকালকার দিনে প্রেম তো 10 দিনও টিকে না, এরকম টাইপের। তখন বয়স কত হবে? তুমি পড়ো 5, আমি 3 বা 4 এরকম। হ্যাঁ, আমি তখন 5-এ পড়ি। এবার তোমরা ভাবছো 5 তখন থেকে প্রেম? না, অ্যাকচুয়ালি সেরকম নয়। অ্যাকচুয়ালি আমার যেখানে মামা বাড়ি সেখানেই ওর মামা বাড়ি। তো যখনই যাওয়া হতো ওর সঙ্গে দেখা হতো। মানে যাওয়া হতো বলতে কিরকম জানো তো, খুব বড় অকেশন হলে ওদের নিমন্ত্রণ আমার নিমন্ত্রণ, মানে পুজো ওখানে নানা রকম থাকে। তো বিয়ে বাড়ি থাকলে তো ওখানে একদম পাশাপাশি, তো সেই হিসাবে আমার যেখানে মা বাড়ি ওর সেখানে মা বাড়ি। তো বছরে ধরো 2 থেকে 3 বার দেখা হতো, ঠিক আছে। এবার ওদের সঙ্গে একটা রিলেশন আছে, ওর মায়েরা যতগুলো বোন আমার মাসি সম্পর্কে হয়, ঠিক আছে, দূর সম্পর্কে মাসি সম্পর্কে হয়। তো সেই হিসাবে যখন ফার্স্ট টাইম ওকে দেখি, আমার মনে আছে সেদিনটা, ওখানে তোমাদের ওখানটা একটা বাইরেতে একটা ছিল, রান্না ঘরের মতো ছিল, মাটির রান্নাঘর, মানে গ্রামের দিকে হয় না। তুমি অত ছোট তখন ওর চুলটা না এরকম টাইপের ছিল, এরকম টাইপের চাইনিজ কাট, এখান থেকে এত কাট, এখান থেকে। হ্যাঁ, সেই কই মিলিয়াতে দেখবে হানসিকা মাটওয়ানি, এটা ছোট বাচ্চা মেয়ের পাঠ করেছে, তখন ছোট ছিল হানসিকা। তো যেমন চুলের কাট ছিল এরকম ধরনের চুলের কাট ছিল। তো ফার্স্ট টাইম যখন দেখি ও দেখি না রান্না করছে, আমি বাহ, এত ছোট মেয়ে রান্না করছে। তারপরে কি হয়, ওর সঙ্গে এমনি কথা হয়, তখন ছোট। আর আমি ওকে ফার্স্ট টাইম যখন দেখি, এরকম রোগা একটা লিলিকে ছেলে, হ্যাঁ মানে এই রোগা, আর শীতকাল ছিল, মায়ের সঙ্গে মামার বাড়ি এসেছিল, আর একটা ফুল প্যান্টটা মানে কোমর থেকে পড়ে যায়, জামাটা যেন মনে হচ্ছে হ্যাঙ্গারে টাকাটা হচ্ছে, এরকম একটা ছেলে, কিন্তু স্মার্ট। কিরকম স্মার্ট আমি তোমাদের একটা উদাহরণ দিচ্ছি। শীতকালে কোনো একটা বিয়ে বাড়ি করেছিল সে তখন, এবার মানে গ্রামের শীত বুঝতে পারছো, আজ থেকে না হলেও আমি কথা বলছি 18-19 বছর আগে। হ্যাঁ 18-19-20 ধরতে পারি। তো কেমন ঠান্ডার সময় ঠান্ডা লাগছে, কিন্তু মাফলার দিয়েছে মা। মাফলারটা হচ্ছে মানে মাথায় নয়, চাপা নয়, একদম মানে ফাঁকা আকাশের নিচে দাঁড়িয়ে আছে, মাফলারটা গলায় স্টাইলে, এরকম রোগা হতে পারে কিন্তু স্টাইলের মাস্টার ছিল, লেভেল থাকবে ভাই। তারপরে শোনো, তারপরে হচ্ছে ওকে যখন দেখি, তারপরে কি হলো, ওর সঙ্গে একটা মানে একটা অ্যাটাচমেন্ট হয়, মানে সম্পর্ক হয়, একসঙ্গে খেলতে আরম্ভ করি বাচ্চাবেলায়, অত ছোটবেলায়। সবাই ছোট, শুধু আমরা দুজন নয়, মানে অনেকেই ছিল, খেলতে আরম্ভ করি। এবার এমন একটা সিচুয়েশন হয়, মানে ওর সঙ্গে খেলতে ভালো লাগতো। এমন একটা হয়, যতবার দেখা হতো মানে মনটা টানছো যে ও না আসে। এখন কি হচ্ছে, একটা অ্যাট্রাকশন মানে বিয়ে মানে প্রেম মানে কি, একটা বাহ্যিক অ্যাট্রাকশনের ফলে কি আমরা একে অপরের দিকে দৌড়ে যাই। কিন্তু তখন একটা টান ছিল, কি টান, ছোটবেলার ওর সঙ্গে কথা বলতে ভালো লাগতো, খেলতে ভালো লাগতো। তো সেই হিসাবে যখন বিশ্বাস করবো না, যখন মা বাড়ি থেকে ফিরে আসতাম, আর ও চলে যাবে, আমিও ফিরে আসবো, মানে ভেতরে একটা খালি, মানে সেই অনুভূতি আমি বোঝাতে পারবো না, একটা মোচড় দেওয়া, ভেতরে মোচড় দেওয়ার মতো অনুভূতি। এটা কিন্তু ওর ছিল, আমার ওসব কিছু ছিল না। যাই হোক, মোটামুটি মানে খারাপ লাগতো, মানে অন্য কোনো সেন্সে নয়, মানে আমি মানে ছাড়তে পারতাম না, এরকম টাইপের। এরকম মনে হতো যে ওই ছোট মেয়েটা যদি আমার কাছে সারা জীবন রয়ে যেত, এরকম টাইপের মনে হতো। তো সেই হিসাবে কি হতো, আর আমি না ছোটবেলায় খুব পুতুল ছিলাম, মানে এতটা মোটা ছিলাম না, বলো আমিও রোগা ছিলাম, আর এরকম, আর খুব ফর্সা ছিলাম, মানে আমাকে সবাই ডল এরকম টাইপের ভাবতো। আর দিদার কথা বলো, এবার সেই হিসাবে কি হয়, এবার এমন পরিস্থিতি হয়, দুজনে সবসময় খেলতাম, যখনই মানে মা বাড়ি যেতাম কোনো অনুষ্ঠানে, একসঙ্গে খাবো, একসঙ্গে চান করবো, একসঙ্গে শোবো পর্যন্ত, এরকম করে বায়না। মানে একটা বিয়ে বাড়ি ছিল, একটা ইনসিডেন্ট শোনায়, একটা বিয়ে বাড়ি ছিল তখন গরমের দিনে। এবার ও কি করেছে, ওর বাপি ছিল, ওর মা ছিল, এবার একসঙ্গে যেহেতু মাসি সম্পর্কে হয়, বড় 4 কামরা ঘরের দালানে লম্বা করে বিছানা হয়েছে। হ্যাঁ, যেহেতু ওর মা আমার দূর সম্পর্কে মাসি সম্পর্কে হয়, তো এবার একসঙ্গে বিয়েতে গেছি। এবার এসে এবার ওই দালানটাতে একসঙ্গে শোয়া হবে। এবার কে শুয়েছে,
এক ধারে আমি শুয়েছি, তারপরে মা শুয়েছি, তারপরে ও শুয়েছি, তারপরে ওর বাপি বা মা শুয়েছে, আমার ঠিক আরো মাসি মাসি ছেলে মেয়ে, মানে একদম লং সবাই শুয়ে। এদের যে বংশ তলতা আবাসের ঝাড়ের বংশ, মানে কটা মাসি আমরা এখনো জানিনি কটা, তো বহু মাসি, 8টা মাসি। ওরে বাপ রে বাপ। তো সেই হিসাবে ও এবার আমাকে কি বলছে, বলে মাসে তো শোনো না, আমি দাদার কাছে শোবো, লালু দাদার কাছে আমার ডাক নাম লালু, দাদার কাছে শোবো, মানে একসঙ্গে শুয়েছি পর্যন্ত। কিন্তু একটা সবসময় না একটা মিষ্টি সম্পর্ক ছিল, সম্পর্কটা মানে সবসময় আশা করতাম যে গেলে ওর সঙ্গে দেখা হোক, বা দেখা হলে বেশিক্ষণ থাকি। এরপর মানে এমন একটা ব্যাপার ছিল, ছোট ছোট অনুষ্ঠানে, বড় বড় অনুষ্ঠান যখন অনেক লোক বলা হবে তখন তোমাদের নিমন্ত্রণ, নালে কোনো নিমন্ত্রণ জায়গায় ছিল। হ্যাঁ, নালে যে মানে আমার তো মামার বাড়ি, আমি তো এতই ভালো লাগে ওর সঙ্গে, মানে প্রতিবারে। আর প্রতিবার যখন আসতাম না, বিশ্বাস করবে না, তোমাদের বলছি, হয়তো তোমরা ভাববে হয়তো বাড়িয়ে বাজাতে কিছু, আমার নিজের ফিলিংস এর কথা বলছি। যতবারই ওকে মানে ছোটবেলায় আসতাম না, একটা ভেতরে না একটা মানে সেই আলাদা ধরনের ফিলিংস কাজ করতো। আমার মনে হতো না কিছু একটা ম্যাজিক হয়ে যাক, না কিছু একটা ম্যাজিক হয়ে যাক, ও আমার কাছে চলে যাক, এরকম টাইপের ভাবতা মানে মনে হতো। আর আমাদের খেলতাম বলে দিদা কি বলেছিল, হ্যাঁ, এবার যেহেতু খেলতাম একসাথে, দিদা কেন সবাই বলতো তোদের দুজনকে বিয়ে দিয়ে দেবো। এমনকি ওর বাপি আমাকে ছোটবেলায় জামাই জামাই বলে ডাকতে, বিয়েকে খেতে বলেছি, ওর বাপি আমাকে বলছে জামাই এক টাকা মাছ দিই না, মানে সেই হিসাবে সেই একটা সিচুয়েশন তৈরি হয়। আর আমাদের যে দিদা, মানে ওর মায়ের মা, তাই তো তোমার দিদা, তো ওর খুব মানে দিদিমা এখন নেই, স্বর্গে, মানে উনি স্বর্গে চলে গেছেন। তো ওনার খুব ইচ্ছা ছিল যে তোকে আমার নাত বউ করবে, আমার লালুর বউ করবে, না ওকে লালু বলতো না, ওকে নিতাই না গৌড় এরকম একটা কিছু বলতো না, মানে ইচ্ছা ছোটবেলা থেকে এরকম একটা মানে তৈরি হয়েছে। তারপর মিডিলে এরকম ভাবে কাটতে লাগলো। আর বলছে না, ওরা যেহেতু দূরের আত্মীয় ছিল, মিডিলে কি হয় জানো তো, যখন সম্পর্ক বাড়তে থাকে, আর আমার সত্যি অনেক মাসি মামিরা, তো যখন সম্পর্কগুলো আরো বাড়তে থাকে, দূরের সম্পর্ক কিছু দেখবে কেটে যায়। তো মিডিলে প্রায় 7-8টা বছর, হ্যাঁ আমার মাধ্যমিক, আমি তখন 5 বা 4 পড়ি, 7-8টা বছর তো ওখানেই দেখো দাদা, ছোটবেলায় পাটটা হয়ে গেল, এবার তারপরে কিছু অনেকটা গ্যাপ হয়ে যায়, 7-8টা বছর, 7-8 বছর গ্যাপ হয়ে যায়। কিন্তু যখন মানে 7-8 বছর ওদের আর কোনো অনুষ্ঠানে নিমন্ত্রণ করে না, আর মানে মোটামুটি ওদের সঙ্গে আমাদের আর কোনোদিন দেখাই হয়নি। কিন্তু একটা কন্ডিশন আছে, যখন হচ্ছে একটা ছেলে দেখবে ম্যাচিউরড হয়, অ্যাডাল্ট হয়, তখন একটা ফিলিংস হচ্ছে নিজের মধ্যে যে ওই মেয়েটাকে হয়তো আমি হয়তো ভালোবাসি, এরকম টাইপের। তোমার মুখ মনে ছিল? হ্যাঁ, এবার সেই হিসাবে কেমন ফিলিংস দেখো। বিষয় হচ্ছে যখন স্কুল লাইফে পড়ছি, এবার অত বছর গ্যাপ, আরো 4টে মেয়েকে দেখে ভালো লাগছে, মনে হচ্ছে একে ভালোবাসি, মনে হচ্ছে একে ভালোবাসি, তাকে ভালোবাসি। তারপরে কলেজ যখন পড়ছি, তখন মনে হচ্ছে আরো 4টে মেয়ে দেখতে হচ্ছে। তুমি তখন ফার্স্ট ইয়ার পড়ো, আমাদের তারপর দেখা হলো। কলেজ যখন উঠেছি, তো কলেজে একটা ইয়াং ছেলের ম্যাক্সিমাম টেন্ডেন্সি কি থাকবে, ঘুরবে, রেলা মারবে, মেয়ে দেখবে, এরকম টেন্ডেন্সি। তো কলেজ যখন এই মেয়েটাকে ওই মেয়েটাকে দেখছি ভালো লাগছে, মনে হচ্ছে একে যেন ভালোবাসি, মানে ছেলেটা থাকে না যে ওকে দেখে বয়স, ওটা টিনেজার বয়স, না বয়স নয়, মানে 1 সেকেন্ডে ওকে ভালোবেসে ফেলেছি, এরকম দেখেছি, মানে বন্ধুকে ভালোবেসেছি। কিন্তু তখন আমি বুঝতে পারি যে না, আমি ওই মেয়েটাকে হয়তো ভালোবাসি, মানে একটা টান ছিল, ঠিক আছে। আর তার আগে আর একটা ইনসিডেন্ট বলি। আমার মানি ব্যাগে ওর ছোটবেলার ছবি ছিল, সবসময় মানি ব্যাগ খুললে কিন্তু পেতাম। আর ওর একটা চুল ছিল, সেই চুলটা আর ছবিটা এখন নেই, কারণ হচ্ছে এখন তো মানি ব্যাগটা চোট হয়ে গেছে, ওই জন্য। শুধু মানি ব্যাগ চোট নয়, স্বয়ং তো যত চুল ছিল। তো সেই হিসাবে কি হয়, এইটা হচ্ছে ঘটনা হয়। এরপরে হচ্ছে আমি ওই মিডিলের গ্যাপে না অনেকবার চেষ্টা করেছি দেখা করা, কিন্তু দেখা হয়নি। দেখা করা বলতে আমি গেছি অনেকবার মা বাড়ি, বারবার মানে মামাদের একটা বিখ্যাত কালী পুজো হয় বৈশাখ মাসে, ওখানেও গেছি, বারবার গেছি, দেখা হয়নি। নানা রকম ভাবে অনেকবার গেছি, নানা রকম ভাবে লোকের মাধ্যমে দেখা করার চেষ্টা করি। কিন্তু আমার ব্যাপারটা কিরকম ছিল, মামার বাড়িতে আমি প্রথমত খুব একটা যেতাম না, বছরে হয়তো 1-2 বার। আর আমার মামার বাড়িতে না আমাকে সবাই একটু মানে সেভাবে মানে পাড়ার লোক এসে কথা বলতো না, মানে আমি না চুপচাপ খুব একটা বেরাতাম না, মানে মামার বাড়ি তো মামার বাড়ি। এবার ও কি করতো, পাড়ার লোক মানে ওর মাসির ছেলে এদের দিয়ে আমার সঙ্গে কথা বলানোর চেষ্টা করতো, তারা আমাকে আবার ভয় পেত যে কি করে পিছনে। কিন্তু তখন আমার 14+ বয়স, মানে আমি জাস্ট মাধ্যমিক দিয়েছি। এবার সেই হিসাবে কি ওই মিডিলের গ্যাপে অনেকবার চেষ্টা করেছি, কিন্তু কন্ডিশন কি, আমি গেলেই যে দেখা হবে এরকম কোনো ব্যাপার নয়, ওকেও আসতে হবে।
তো ওই কানেকশনটা কিন্তু হচ্ছিল না, বহুবার চেষ্টা করেছি, ফোন নাম্বার না কিছু, মানে 7-8 বছর পুরো একদম ব্ল্যাঙ্ক। হ্যাঁ, এবার কন্ডিশন কি হয়েছে না, আমার যে দিদি আছে, আমার দিদি জানতো যে আমার মানি ব্যাগে ওর ছোটবেলার ছবি আছে, সে কাউকে বলেনি, মা বাবাকে কিছু বলেনি। এবার এক সময় কি হয়, ওখানে একটা বড় ধরনের কি বলতো, তো ওর মামার বাড়িতে একটা পুজো হচ্ছিল, আর যেখানে ওর যাওয়ার কথা ছিল। হ্যাঁ, এবার আমার যাওয়ার কথা ছিল না, দাদা আমাকে হঠাৎ করে বললো যে যাবি ভাই, তো সেই হিসাবে বললাম না যাবো না, কারণ তার আগে অনেকবার গেছি, দেখা হয়নি, মানে বিরক্ত হয়ে গেছি। দেখা হলে তো তবে তো কাজ এগাবে, প্রায় 5-6 বছর ট্রাই করছি, দেখা হয়নি। তো দাদা কি করেছে, দিদিকে নিয়ে চলে গেছে। এবার দিদি আর মা গিয়েছিল বাইকে করে, তিনজনে চলে গেছে। এবার ও এসেছিল সেবারে, মানে যেবারে আমি যাইনি, এর আগে যত হয়েছে অনুষ্ঠান সবে গেছি, ও আসেনি, কিন্তু ওই দিন আমি যাইনি, ও গেছে। এবার দিদি কি হচ্ছে মাল, সে বুঝে গেছে যে এটা তো পিউ, আর ভাইয়ের মানি ব্যাগে তো ওর ছোট ফটো আছে, দেখেছি। এবার ওকে দেখে এবার দিদি কি বলছিল না, মানে অনুষ্ঠানে বসেছি সবাই, এমনি সবাই মায়েরা কথা হচ্ছে, মানে আমার না অনেস্টলি বলছি, তখন তোমার সঙ্গে আমার কোনো ফিলিংসই নেই, মানে কেউ একজন ছিল আছে সেরকম কোনো ফিলিং। বাট ওর দিদি আমাকে বলছে কি, তুমি তো পিউ। আমি বলছি হ্যাঁ। বলছি তুমি সেই মাধি, মানে আমার মায়ের একটা নিকনেম আছে, তার মেয়ে না? হ্যাঁ। বলছে আমার ভাইয়ের মানি ব্যাগে না তোমার একটা ফটো আছে। আমি ফটো আছে মানে আমি না পুরো ব্ল্যাঙ্ক হয়ে গেছি, কিছু বুঝতে। তারপরে একটু মনে পড়ার পরে আমি বলছি হ্যাঁ তোমার ভাইয়ের সঙ্গে আমি দেখা করবো। হ্যাঁ, তারপরে একটু মনে পড়ছে, মানে ওটা জাস্ট একটা স্মৃতি, মানে এরকম কোনো স্পেশাল স্মৃতি নয় যে মনে থাকবে। তারপরে হচ্ছে আমি ওকে বললাম, তখন আমারও টিনেজার বয়স, একটু মনটা উড়ু। তো নেক্সট একটা বড় কালী পুজো ছিল, তো আমি দিদিকে বলেছিলাম যে আমি কালী পুজোয় আসবো, তাহলে তোমার ভাইকে আসতে বলো, দেখা হবে। এইটা হচ্ছে। এবার দিদি ঘরে এসে আমাকে বলেছে যে জানিস ভাই, সে পিউর সঙ্গে চিনি, সে পিউ কে? আমি কে পিউ বলতো? কে? হ্যাঁ, বল সেই ছোটবেলায় তোরা খেলতিস। আমি বলি হ্যাঁ, কি হয়েছে? বলে সেই এসছিল রে, আবার কালী পুজো তো আসবে। এবার মনে মনে ডিসাইড করে দিয়েছি, চাहे ভূমিকম্প হোক, করোনা হোক, কারো বাপের ক্ষমতা নেই কালী পুজোতে আমাকে আটকে দেয়। এবার ইস্যু চাই, সামনে ওখানে শ্মশান কালী ছিল, কিভাবে যাব আমি? ঘরে তো বলতে হবে যে কিসের জন্য যাচ্ছি হঠাৎ করে। তো এবার যেটা আমি একটু ডান্স, মানে এবং তার এক সপ্তাহ আগে মামার বাড়ি যেতে চাইনি, ওকে সবাই তেল মাখাচ্ছে, আর এখন হঠাৎ করে মামার বাড়ি যাবো, নেচে উঠছে। এবার আমি কি করতাম, একটু ডান্স করতাম। তো আমি ডান্সের নাম করে যে ওখানে স্টেজ হবে, প্রোগ্রাম হবে, ওখানে আমার ডান্স করব। তো ডান্সের জন্য আমি ওখানে যাব। তো এই সূত্র ধরে কি হয়, আমি যাই। এবার বিশ্বাস করবে না, যখন ট্রেনটা আস্তে আস্তে কোলাঘাট থেকে কুলগাছিয়া যাচ্ছে, মা বাড়ি কুলগাছি আমার মা, তো হার্টবিট এরকম হচ্ছে, আসবে তো এরকম। আমি বাড়ি থেকে বেরোনোর আগে, কারণ আমার 4-5 বছর আমি অনেকবার যাওয়ার চেষ্টা করছি, এটা ছোটখাটো ব্যাপার না, হয়তো হেসে বলছি, মানে সেই ফিলিংসটা অনেক, মানে আমি বাড়ি থেকে যাওয়ার আগে এটা জানি গেছি, মানে আমি সত্য ঠাকুর বিশ্বাস করি না, ঠাকুর বলতে গিয়েছে কেউ একজন আছে এটা বিশ্বাস করি। তো আমি মনে মনে জানিছি যে আজকে যদি দেখা না হয়, কারো ক্ষমতা নেই আমাকে আর কুলগাছি নিয়ে যায়, আমি আর জীবনে যাবো নি কুলগাছিয়া, এরকম জানি। আমি বাড়ি থেকে বেরিয়েছি, একটা বন্ধুকে নিয়ে বেরিয়েছি। এরপরে প্রথমে পৌঁছেছি ওখান থেকে মা বাড়ি। এবার হচ্ছে আমার নানা রকম গুপ্তচর ছিল, নানা রকম ওখানে, ঠিক আছে। এবার মাসির বাড়ি গেছি, তো হ্যাঁ মাসির বাড়ি গেছি, মানে আমার মাসির বাড়ি, মা বাড়ি সব। তো আমার ওখানে গুপ্তচর লাগানো ছিল, যে কবে এলো, কি ব্যাপার, জিজ্ঞাসা করতাম, আরে পিউকে দেখেছিলি? বলে হ্যাঁ এসেছিল তো সেবারে। আমি বলি কেমন কি দেখতে হয়েছে রে? বলে এরকম। আমি বলি হাইট কেমন হয়েছে? মানে কেনা ফেনা নয় তো, এরকম 8-9 বছর দেখা হয়নি তো। তো সেই হিসাবে তাকে বলছি কি রে আজকে এসেছে পিউ? বলছে না এরকম, আমি তো যাইনি। আমি কেন যাইনি? মানে আমার ঘুষ ফুস দেওয়া থাকতো, তাহলে তার তোকে আমার রেখে লাভটা কি হলো, মানে এরকম টাইপের। তোর সঙ্গে ওই জন্য করে লাভ নেই। এরপরে হচ্ছে ওর যেখানে মা বাড়ি, ওখানে আমার গিয়েছে, আস্তে আস্তে যায়। এবার যখন গেটটা খুলছি, মানে ওই সামনে যে তোমাদের উঠোনের সামনে যেটা বাঁশের গেট ছিল, বাঁশের গেটটা ছিল, ওখানে যখন খুলছি, আস্তে আস্তে যখন ঢুকছি, মানে এসেছে মানে কোনোভাবে যেন আজকে যেন আসে 100%, এরকম টাইপের মেন্টালিটি ছিল। দেখি না ওই সামনে তোমাদের দাঁড়ানোর মতন আছে, মানে
দৌড়ের বাইরে দালান, ওই গ্রামের তোমরা 4-5 জন সব বসেছিল ওখানে। এবার আমি বুঝে গেছি ওখানের মধ্যে একটা হয়তো পিউ, মানে সব তো অনেক, তো বলছিল না তলতা বাসার চার মাসি, মানে অনেক মেয়েরা সব কালী পুজো বসে আছে। এবার পিউ যে বুঝতে পারছি। এবার আমি বলছি ওখানে কি পিউ বসে আছে, আমি এরকম টাইপের মনে হচ্ছে, আমি বলছে মনে হচ্ছে হ্যাঁ কেউ একটা হবে, অতগুলো মেয়ের মধ্যে একটাও পিউ হবে না, এরকম টাইপের মেন্টালিটি হচ্ছে যেমন একটা হবে মনে হচ্ছে। এবার সোজা ঢুকে গেছি ঘরেতে, ঠিক আছে, এবার ঘরে বসে আছি আমার বন্ধুটা আমি। এবার মাসির ছেলেকে, হ্যাঁ মাসির ছেলে গিয়েছিল, মাসির ছেলেকে বলি কিরে পিউ এসছে, বলছে হ্যাঁ এসছে। আমি বলি তুই তাহলে যা দেখে আন। আর বলেছে যে কি বল না দেখে আন না, তার আগে একটা কেস আছে। তখন বলছে পিউ এসছে, বলছে হ্যাঁ। এবার কিছুক্ষণ পর ও দেখি না ঘর, আমরা যে ঘরে বসে আছি সেই ঘরে বারবার ঢুকছে আর বেড়াচ্ছে, ঢুকছে। এটা কেন করছি আমি শোনো, মানে ওকেও তো আমি দেখিনি, বাট একটা হয় না যে কেউ একজন এসছে, তো তখন আমার একটা মাসি বলছে ওই সেই মাধি দিদির ছেলে রে লালু এসছে ওই ঘরে আছে। লালু মানে একটু হলেও তো আছে যে লালুকে আমি আসতে বলেছি। এবার ওই ঘরে ছিল হচ্ছে মামিদের ডিনার সেট, সব লোকজন আসছিল খেতে দেওয়ার জন্য। এবার আমি তখন মাধ্যমিক সবে জাস্ট কমপ্লিট হয়েছে, মামার বাড়ি ঘুরতে গেছি, তো মামি বলছে তাহলে নিয়ে আয় তুই ডিনার সেট গুলো। এবার কাঁচের ডিনার সেট একটা একটা করে আনছি, একটা একটা করে রাখছি, এরকম টাইপের 3-4 বার ঢুকেছিলাম, 3-4 বার ঢুকছে, এসছে আর ঢুকছে, এসছে আর ঢুকছে। এরপর লাস্ট কিছুক্ষণ সময় আমি বলি না এবার দেখে কথা বলতে হয়, ফাইনাল করতে হবে, যা ওইসব মিডিলের হাতে রেখে লাভ নেই, আমার যা করতে হবে ঝুলিয়ে রেখে লাভ নেই, এত বছর ধরে যা হবে ফাইনাল এক্ষুনি। এবার আমি এবার মাসির ছেলেকে পাঠিয়ে আমি চলে যা পিউকে বলবি যে আমি ডাকছি, ওর ডাক নাম পিউ। এবার ও গেছে, আর তখন তো বয়স সবে ফার্স্ট ইয়ারে পড়েছি, চ্যাংনা ছেলে, তোমার আমার 14, তোমার ওই 18 বা 19 এরকম টাইপ। আর সমাজে দেখবে, সমাজে যারা একটু রোগা পাতলা ছেলে বা ফার্স্ট ইয়ারে পড়ে তাদেরকে বেশি গুরুত্ব দেওয়া হয় না, চ্যাংনা পাতি ছেলে এদেরকে কি গুরুত্ব দেবে, আবার প্রেম ওরে মাথা খারাপ। তো সেই হিসাবে এবার ওকে পাঠিয়েছি। ও এবার কি করেছে কেমন উদো, ও হচ্ছে ওর ঠাকুমার সামনে, ওর দিদার সামনে বলে তোকে ডাকছে, তোমাকে লালু ডাকছে। এবার ওর দিদা শুনে একদম যাবিনি ওখানে। মানে আমি না প্রথম থেকে একটু লম্বা চওড়া, অলরেডি তখন আমার মানে সম্বন্ধ আসছে, মাধ্যমিক দিয়ে দিয়েছি, মোটামুটি এসেছিলাম অলরেডি, মানে ভালো ভালো সম্বন্ধ আসছে। আর ও তখন রোগা পাতলা, মানে একদম মানে যাকে বলে চ্যাংনা ছেলে সেরকম টাইপের। দিদা শুনেই বলছে একদম যাবি না ওখানে, এখানেই বসে থাক, মানে একদম কাছে নিয়ে গিয়ে বসিয়ে দিয়েছে, এরকম একটা অবস্থা। এবার যখন এসছে মাসির ছেলে, আমি কি হলো, বলছে এরকম গিয়েছিলাম, দিদা বারণ করছে, আর আমার মাথা গেছে গরম, কাঁচা কাঁচা খিস্তি, তখন এখন ম্যাচুরেট, তখন কি অত ম্যাচুরেট, কাঁচা কাঁচা খিস্তি, রাগ করে সে বেচারি ঘর চলে গেছে। এবার আমি ভাবছি কি করব না, মনটা না সিরিয়াসলি পুরো ভেঙে গেছে একদম, মানে এতটাই ভেঙে গেছে, মানে বুঝতে পারছি ছোটবেলা থেকে জানি। আমাকে দিদা একদম তার চোখের সামনে বসিয়ে রেখেছে, উঠবি না তুই এখান থেকে, ও ঘরে যাক তারপর তুই এখান থেকে উঠবি, এরকম টাইপ। এবার কিছুক্ষণ সময় হওয়ার পর একজন বাচ্চা ছেলে এসেছে, কি বলতো মামার ছেলে মনে হয়, রকি ছিল মনে হয়, বলছে এখানে লালু কে আছে, আমি বলি আমি কেন, কি আছে, বলছে তোমাকে পিউ দিদি ডাকছে। আমি বলি এবার তাহলে খেলটা হবে, এবার তাহলে খেলটা হয়েছে। এবার দেখি না ও মানে ওদের মা বাড়ির ঘরের বাইরে রাস্তা আছে, ওই রাস্তাতে দাঁড়িয়ে আছে। এবার আমি একা নয়, আরো 2-3 জন ছিল, যাই হোক তো দাঁড়িয়ে আছি। এরপরে হচ্ছে আমি হচ্ছে বাইরে বেরিয়েছিলাম, দাঁড়িয়ে আছি। এবার আমি বেরিয়ে যাচ্ছি, আমার বন্ধুটাকে তাকে আগে আলাদা করে দিছি। এবার কি হচ্ছে, ও রাস্তা দাঁড়িয়ে আছে, আমি গেলাম, দাদা এতটা গ্যাপ আছে, ও এখানটা দাঁড়িয়ে আছে, আমি এখানটা এসেছি। এবার আমি এতটাই গেলাম, ও এতটা এগিয়ে যাচ্ছে, আবার এতটাই গেলাম, এতটা এগিয়ে যাচ্ছে, এরকম করে 2-5 মিনিট চলছে, মানে রাস্তায় যাচ্ছি, আমি এগাচ্ছি, ও এগাচ্ছে, দাঁড়া তবে তো কথা বলবো। এবার আমি বিরক্ত, দূর সারা মেয়ের পিছনে দৌড়াবো, এরকম মানে পেস্টি চলে যাবে, আমার মানে কি অবস্থা তো খারাপ হয়ে যাবে। এবার আমি কি করেছি, পুরো দাঁড়িয়ে গেছি চুপচাপ, যা দাঁড়িয়ে গেছে চুপচাপ দাঁড়িয়ে গেছে। আমি আবার আয়া উঠ পাহাড় কে নিচে। এবার তারপরে হচ্ছে যখন গেলাম ওর কাছে, চিনতে পারছো,
বলে হ্যাঁ 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 বলছে। তুমি চিনতে পারছো? মানে সেটা এক ফিলিংস ওরে বাবা। তখন একটা প্রশ্ন করেছিলাম, কি প্রেম টেম করেছো? হ্যাঁ। কে বলেছে, তুমি না আমি? না আমি। তুমি বলেছো? হ্যাঁ। ও তুমি একদম ভালো মাল আছে। ও মাল প্রশ্ন করেছে প্রেম টেম করেছো? আমি গর্বের সাথে বলেছিলাম হ্যাঁ, কারণ যাকেই দেখতাম তাকেই মনে হতো যে হ্যাঁ। হ্যাঁ তুমি বলেছিলে 20-25টা। না 20 বলে না, না এরকম 20-50টা। হ্যাঁ মানে একটা নাম্বার বলেছিলে। মিনিমাম 20-50টা করেছি। যাই হোক, তো সেই হিসাবে তারপরে ওর কাছ থেকে নাম্বার নেওয়া হয়। নাম্বার তখন আমার ফোন ছিল না, বাপি সবে সবে ফোন কিনেছে। তুমি বিশ্বাস করবে না, আজকালকার দিনে যেমন সহজ প্রেম সেরকম সহজে কেটেও যায়। তখন কঠিন প্রেম, পয়সা নেই, বিশ্বাস করবে না, তো ফোন নাম্বার নিয়ে নিয়েছি। প্রেম টিকে রাখতে হলে তো ফোনে কল করতে হবে। 10 টাকা ভরলে 7 টাকা দিবে, 1 টাকা 20 পয়সা কল, 1 টাকা কল। যাই হোক, এবার বাজারে গেছি, 10 টাকা ভরেছি, ঘর এসে নিয়ে 10 টাকা। মানে তখন তোমার কাছেও 10 টাকা মানে অনেক। হ্যাঁ অনেক, 10 টাকা নেই। হ্যাঁ নেই, ঠিক আছে। তো সেই হিসাবে শেষ, 10 টাকা শেষ, মানে 4 মিনিট কথা হবে। মানে আমি সেই থেকে আজ পর্যন্ত যা টাকা আমার খরচা হয়েছে, ওর বাপিও আমার সঙ্গে একই সহমত। মিনিমাম টাটা বিড়লা গোয়েঙ্কার পরে আমার স্থান থাকতো যে টাকা আমার খরচা হয়েছে, ঠিক। তো সেই হিসাবে এবার কি হয়, তারপরে আস্তে আস্তে যখন আবার ঠাকুর জানো তো 14ই ফেব্রুয়ারি, সরস্বতী পুজো, এইসব তো আমি বিশাল ওরকম নয় জমিয়ে ব্যাপার। তারপরে প্রায় 3-4 মাস পরে উলবেড়িয়া রথ না কি ছিল, এবার তখন আমি ফার্স্ট উলবেড়িয়া পড়তে আসি 11-এ। এবার ও হচ্ছে গেছে আমাদের পড়ার কাছে গেছে, এবার দেখতে পেয়েছে আমাদের স্যার। ওটা কে, মানে ভয়ে হাত পা শুকিয়ে গেছে, বলি মাসির ছেলে। তো যাই হোক, তারপরে হচ্ছে আমাদের এমনি নানা রকম পুজোতে আর দেখা হয়। সরস্বতী পুজো 14 ফেব্রুয়ারি, তখন বাইক ফাইক ছিল না, লোকের বাইক ধার করে 200 টাকা ধার করে প্রেমকে টিকিয়ে রাখা মানে বিশাল কঠিন ব্যাপার। এবার তারপরে যখন আস্তে আস্তে লোক জানতে পারে, বুঝতে পারে, বছর খানেকের মধ্যে বাবা মা জেনে যায়, তারা জানতে পারে, বুঝতে পারে। এবার তোমরা খুব ভালো করে ফিল করতে পারবে আমাদের সমাজ ব্যবস্থায়, যেমন একটা ইয়াং ছেলে ইয়াং মেয়ে ভালোবাসে, প্রচুর কিছু শুনতে হয়। প্রচুর কিছু শুনতে হয়, বিশেষ করে ওকে অনেক কিছু শুনতে হয়েছে নানা রকম আত্মীয় পাড়া প্রতিবেশী থেকে, যেটা হয় ন্যাচারালি। আর এটা একটা মানুষ ভুল হিসাবে কিন্তু দেখে না, যেটা হচ্ছে বাবা মা বা পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন কি হিসাবে বলে, হ্যাঁ কথা শুন, তারা যে আমরা যে রাগ করে ফেলবো এরকম কোনো ব্যাপার না। তারা দেখে আসছে যে হ্যাঁ হচ্ছে। আমাকে অনেকে বলেছে যে এরকম বেকার প্রেমের বিয়ে সুখের হয় না, এরকম এই ব্যাপার এই ব্যাপার এই ব্যাপার। কিন্তু আমি এটুকু বিশ্বাস করি, ওর জন্য যে ফিলটা ছিল ওইটা কোনো মেয়ের জন্য ছিল না। মানে অ্যাকচুয়ালি ভালোবাসাটা এটাই হয়, সেই ছোটবেলার তো, তখন কোনো অ্যাট্রাকশন নেই, তখন কোনো চাহিদা নেই, তখন কোনো চাওয়া পাওয়া নেই, তখন কোনো লাভ লস নেই, মানে কানেকশনটা না এখান থেকে হয়েছিল। মানে এখনো মানে সেই ফিলটা ওর সঙ্গে থাকলে আমি ফিলটা ফিল করি। সামনে যে কোনো মেয়ে থাকুক না কেন, হয়তো ফ্লার্টিং করবো, হেলদি ফ্লার্টিং করবো, কথা বলবো, কিন্তু ওই ফিলটা জীবনে কোনো মেয়ের সঙ্গে কিন্তু হয়নি। তারপরে গিয়ে যখন আমি মানে আমরা যখন সিরিয়াস হই ব্যাপারটা নিয়ে, যখন আমাদের ওর বাড়ির লোক আস্তে আস্তে জানতে পারে, যখন 4 বার তুমি দেখা করবে, দেখা করতে যেতাম, যখন দেখা করতে যেতাম, মানে বিশাল ব্যাপার। মানে 2 ঘন্টা, মানে ইন্ডিয়া যদি বিশ্বকাপ জিতেও যা না খুশি হয়, তার থেকেও বিশাল ব্যাপার। মানে 2 ঘন্টার জন্য দেখা করার জন্য মানে 2 সপ্তাহ 3 সপ্তাহ ধরে প্ল্যানিং চলছে, এরকম টাইপ। হ্যাঁ, এবার তার হিসাবে এবার কি জুতো থাকতো না, কখনো তার জুতো তার জামা পড়বে, এই জন্য মারা খেত। আমরা কথা বলছি আজ থেকে প্রায় 14-15 বছর, তখন এতটাও মানে প্রেমটা ক্লিয়ার ছিল না, ওপেন ছিল না, এতটাও ছিল না। হ্যাঁ শুরু হয়েছিল হোয়াটসঅ্যাপ ভিডিও কলে এনজয়, ফুল এনজয়। এবার হচ্ছে, এবার শোনো, এবার আস্তে আস্তে বাড়ির লোকেরা জানতে পারে। এবার হঠাৎ করে আমার বাবা ওদের আমার বাবাকে ফোন করে, মানে যেহেতু আত্মীয় সম্পর্কে ছিল, দূর সম্পর্কে, চেনা জানা সবাই ফোন করে, ওদেরকে ডাকে। এবার তো আমার টেনশন, বাবাকে মানে সত্যি খুব ভয় করতাম, এখনো ভয় করি। তো যাই হোক, আবার আমাকে ডাকে, এবার সে ওকেও ডাকে। এবার ওর বাবা মা এসে বসে কথা হয় যে এরকম ঠিক আছে, এখন তাহলে পড়াশোনা কমপ্লিট করুক। তখন তুমি ফার্স্ট ইয়ারে পড়ছো তখন মনে হচ্ছে? না, আমি তখন 12 পড়ছে। হ্যাঁ, পড়াশোনা কমপ্লিট হোক, গ্রাজুয়েশন কমপ্লিট হোক, ও তারপরে
বিয়ে শাদী, কারণ ও তখন সেকেন্ড ইয়ার বা থার্ড ইয়ার পরে, কারণ ওকেও একটা দাঁড়ানোর তো টাইম দিতে হবে। আর আমি সেই সময়টা কি করব, তো এটা ফাইনাল হয়ে মেয়েদের কোনো কাজ নেই, খালি পিতে বসে বড় বিয়ে করো। এবার ছেলে ওরে বাপ রে বাপ, যে আমি বয়সটা কমপ্লিট করি, আমিও কিছু করি আর নিজে খাওয়াতে হবে। মানে তুমি খেটে সারা জীবন একটা লোককে খাও, এর জন্য তুমি করো। তারপর আমি থেকে ঢাকবাজি আনতেছিলাম। এবার শোনো, তারপর হচ্ছে বাবাকে ডাকা হয়েছে। এবার বাবা বলেছে ঠিক আছে অসুবিধা নেই, তাহলে সেই মতো করে দুজনের কথা হয়ে গেল। এবার আমাদের দুজনকে ডাকা হলো, বাপিমা আমার মাসিমা আছে, কোনো অসুবিধা নেই, ভালোবাসা হয়েছে, বিয়ে হবে, আমাদের সম্মতি আছে, কিন্তু দেখা করা যাবে না। দেখা করতে গেলে আমাদের 4 জনের মানে বাইক আছে, তেলও ভরে দেবো, কিন্তু বাইক নিয়ে বেড়ানো যাবে না। তাহলে কি বাইকটা কিনে লাভটা গেল আমার? না, আরেকটা শর্ত ছিল, যদি দেখা করতে হয় বছরে 1-2 বার, আমাদের 4 জনের মধ্যে একজনকে সঙ্গে নিয়ে যেতে হবে। এ প্রেমে কোনো মজা আছে? এটা প্রেম কেজলে যাবে। তারপরে যেটা আস্তে আস্তে ব্যাপারগুলো লাইট হয়। তারপরে যখন আমাদের আগের সময় চলে আসে, তখন ডেট কবে ছিল? মে মাসে 16ই মে। মানে সত্যি বলতে প্রায় 8 বছর 8 বছর আগে আমাদের বিয়ে হয়। দেখে মনে হয় না যে 8 বছর বিয়ে হয়। 10 বছরের প্রেম 8 বছর, মানে 18 বছর আমরা এখন সাবালক বসে আছি। না মানে গল্প স্টোরিটা খুব ছোট্ট ভাবে বলে দিলাম। মিডিলের 10টা বছর এত উতাপ চারাপ দেখেছি, কিন্তু সত্যি দুজনে খুব স্ট্রিক্ট ছিলাম। আর সত্যি বলতে ফ্যামিলির দিক থেকে সেই লেভেলের প্রবলেম আসেনি, বলো? না, ফ্যামিলির দিক থেকে প্রবলেম আসেনি ঠিকই, কিন্তু বাহ্যিক অনেক রকম ভাবে তোমরা অনেক কথা হয়তো বলতে পারবো না অন ক্যামেরা, সোশ্যাল মিডিয়ায় আমরা বলতে পারবো না, কিন্তু এটুকু বলি জার্নিটা সহজ ছিল না, ইজিও ছিল না, আর কঠিন ছিল বলে এত কিন্তু স্ট্রং। তো সেই হিসাবে তারপরে বিয়ে হয়, তারপরে আমাদের একটা ছোট্ট বাচ্চা হয়, এখন এনজয় করে আমাদের চলছে। মানে এরকম আমরা শুনেছি যে প্রেমের বিয়ে টেকে না, তোরা এখন যাই করিস ডিভোর্স হবেই হবে, মানে এরকম আমি লিখে দিচ্ছি তোরা সংসার করতে পারবি না, আমি লিখে দিচ্ছি তোদের ছাড়ছাড়ি হবেই হবে, কথা গায়ে লাগবে না, হারে লাগবে, সারা ঘুমা হবে না, এরকম টাইপের। তো সেই হিসাবে এই ছিল আমাদের লাভ স্টোরি। আর মানে যেটা লাভ স্টোরি তো বিয়ে, সত্যি যখন ও বিয়ে করে ওর একটা জাস্ট দোকান ছিল, আর মানে দোকানটা জাস্ট নেওয়া হয়েছে তখন, মানে স্ট্যাবলিশ নয়, কোনো একটা ইনকাম করতো, আর তখন আসছে 7 থেকে 8,000 টাকা। হ্যাঁ, মানে কোনো রকম ইনকাম করতো, একটা সংসার ছিল, মাথার উপর অবশ্যই গার্জেনরা ছিল, আর আমার তখন ভালো ভালো সম্বন্ধ আসছে, মানে এই রকম ভাবে আমরা বিয়ে করেছি। হ্যাঁ, বাড়ির লোক সঙ্গে ছিল। আর আমাকে ফুলসজ্জা, এইখানেই আমি শেষ করবো ভিডিওটা, ফুলসজ্জা একটা খুব দামি গিফট দিয়েছিল, মানে দামি বলতে সত্যিই দামি, আজও আমার যত্ন করে তোলা আছে। আমাকে তুমি বলো কি গিফট দিয়েছিলে? না অ্যাকচুয়ালি বিশ্বাস করবে না, তখন টাকা পয়সা ছিল না খুব বেশি, ইনকামও ছিল না। আজকে যদি বিয়ে হতো, মানে কি বলবো, গ্রামের সেরা বিয়ে করতাম, গ্রামের একদম 100% করবো, অন ক্যামেরায় বলছি, সত্যি একবার বিয়ে করবো 10 বছরে। এটা আমাদের 8 বছর হয়েছে, 10 বছর। তারপরে এবার শোনো, তো খরচা হয়ে গেল, মানে সব রকম করেছি তখনকার দিনের অনুযায়ী, আমি আমার মতো ভাবে একদম দারুণ করেছি তখনকার দিনের অনুযায়ী। এবার হচ্ছে যখন ফুলসজ্জার একটা গিফট দিতে হয়, ঠিক আছে, কি সোনা ফোনা দিতে হয়, যেটা আমিও জানি, কিন্তু আমার কাছে 30 টাকা ছিল মানি ব্যাগে, 37 টাকা। হ্যাঁ, 30 টাকা আর খুচরো কিছু ছিল, 30 টাকা 10 টাকা 3টে নোট আর কিছু খুচরো ছিল, ওকে আমি দিই, কিছু দিতে পারিনি। কিন্তু আজকের দিনে ওকে আমি সোনার দোকানে গিয়ে বলি না, সবকিছু না। তো বিয়ে করলে যে সফল হবে এরকম কোনো ব্যাপার নয়, লাইফে সঠিক সময় সঠিক ডিসিশন নাও। আর সবচেয়ে বড় কথা, আর একটা জিনিস আমি শিখেছি বা জেনেছি, এই পৃথিবীর যত মানুষ, যত লোকের সঙ্গে আমাদের সম্পর্ক আছে, সেটা হচ্ছে বাবা মা, ছেলে বউ বা আরো বন্ধু বান্ধব, একটা মানুষ যে সব থেকে বেশি লং টাইম যদি তোমার সাথ দিতে পারে, সেটা তোমার লাইফ পার্টনার, সেটা হাজবেন্ড হোক সেটা স্ত্রী হোক। ছেলেকে তুমি পেয়েছো 20 বছর, 25 বছর, 30 বছর পর, আবার 18 বছর পর তার বিয়ে হয়ে যাবে, সে আলাদা হয়ে যাবে। তো মা আছে তোমার কাছে ছোটবেলা থেকে, বিয়ের পর তুমি মায়ের থেকে অনেকটা আলাদা, আবার দেখবে 20 বছর পর মা হয়তো থাকবে না। কিন্তু একটা লাইফ পার্টনার যাকে তুমি পেয়েছো 20 বছর, 25 বছর, 30 বছর পর, মরার আগের দিন পর্যন্ত থাকবে। তো তার সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং, তার সঙ্গে ভালোবাসা কিন্তু হওয়াটা খুব ভালো দরকার। আর একটা সবচেয়ে বড় কথা, যখন চাওয়া পাওয়া থাকে ভালোবাসার মধ্যে, ঠিক আছে,
আমরা মানে কি বলি, ভাবি যে নদীর ওপারে হয়তো খুব সুখ, তোমাদের মনে হতে পারে এপারে হয়তো খুব সুখ, এরকম কোনো ব্যাপার না। সুখটা নিজের মধ্যে আছে। আর আমরাও স্ট্রাগল করেছি, অনেক লড়াই করেছি, কিন্তু সত্যি হাতটা এরকম ভাবেই ধরেছিলাম। হ্যাঁ অবশ্যই। আর এখন সত্যি কাটাচ্ছি। হ্যাঁ সমস্যা তো সবার লাইফে থাকে। কদিন আগে তোমরা যদি ভিডিও দেখে দেখো, আমার মানে ডায়রিয়া হয়ে যায় অবস্থা, সারা রাত কাছে শুয়েছিল। মানে ডাক্তার বলে গেছে এমন ইনফেকশন হয়েছে বিছানায় কেউ থাকা যাবে না, যে ঘরে ঢুকবে তাকে স্যানিটাইজ হয়ে ঢুকতে হবে। মানে কত শুধু বিয়ের আগে স্ট্রাগল না, বিয়ের পরও এখনো পর্যন্ত কত সময় হাসতে হাসতে ঘর ছেড়েছি, হাসতে হাসতে ঘর এসেছি। ও একটাই কথা বলে, কাজ তোলা রাখলেও আমি থাকবো তোমার সাথে। ঠিক আছে, নিজেদের প্রতি যদি ভালোবাসা, সম্পর্ক বা বিশ্বাস যদি থাকে, সুন্দর হতে পারে। এই ছিল আমাদের লাভ স্টোরি। কেমন লাগলো অবশ্যই জানিও। বেশি বোরিং হলো না? হয়তো বোরিং হলো না, বোরিং হলো না। বোরিং হোক না হোক, আমরা আমাদের জীবনের এটা শেয়ার করলাম, এটা সত্যি, সেটাই সত্যি শেয়ার করলাম। আর মানে ভালো আছি, কোনো রিগ্রেট নেই, সত্যি ভালো আছি। আর সত্যি ফুলসজ্জায় ও বলছে 37 টাকা দিয়েছে না, 37 টাকা শুধু দেয়নি। আমরা আইবুড়ো বেলায় একবার দক্ষিণেশ্বর ঘুরতে গেছিলাম, একটা সিঁদুর কৌটো এনেছিলাম। কেন জানি না, একটা হঠাৎ করে না যখন দক্ষিণেশ্বর থেকে ফিরে আসছি, একটা ছোট্ট গুমটি দোকানে একটা সিঁদুর কৌটো খুব চোখে লেগেছিল। মানে মায়ের ইচ্ছা কিনা বলবো না, ওটা না এনেছিলাম। আর ওটা জাস্ট আমি খুব যত্ন করে শ্বশুর বাড়িতে ট্রলি করে এনেছিলাম। ওটা ওকে দিয়ে বলেছিলাম এটা আমাকে দাও, এটা হচ্ছে তোমার স্মৃতি, মানে আমার এটা জীবন হয়ে থাকবে। সেটা এখনো আমার কাছে গোছানো আছে, কোনোদিন তোমাদেরকে দেখাবো। একটা শ্বেত পাথরের সিঁদুর কৌটো দিয়েছিল। আর এখন সত্যি আমাকে সোনায় মুড়ে দিয়েছে, কিন্তু ও মাঝে মাঝে রিগ্রেট করে তোমায় ফুলসজ্জায় কিছু দিতে পারি। আমি মানে আমার জীবনে আমার সুখের অভাব নেই। হ্যাঁ দুঃখ তো লাইফ অফ পার্ট, জার্নি লাইফ অফ পার্ট, নাহলে তুমি বড় হতে পারবে না। বাট আমি সুখী। আর বরের খরচা করে যে অতটা সুখ পাওয়া যায়, কিছুতে অত সুখ নেই। চলো আজকে এখানে ভিডিওটা শেষ করছি। ভালো লাগলে একটা লাইক আর কমেন্ট করো। আর এই মাসে আমাদের অ্যানিভার্সারি আছে, একটা ব্লগ করবো অবশ্যই। প্রতিদিন আমাদের সকাল 10টার মধ্যে একটা ব্লগ আমরা আছে। আমাদের নতুন চ্যানেল, তোমরা সবাই ভালোবাসা দিও, আশীর্বাদ করো, আর শেয়ার করো, একটু শেয়ার করো। ভালো লাগলে সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সবাই টাটা। Over the edge, feel like I'm floating through the air. The pain I felt is paid for, all is said and done. Oh, I am restricted, fixed upon the web. I need to kick the habit that my mind is breathing in. Break out, I've got to see. Spent all my life holding all of it closely. I played it innocent, a feel of discontent. I'm finally facing it all, fearless. Burning the bridge that keeps us. I'm here and I'm feeling fearless. Exaggerated, that's what you assume. The story's over now, I must conclude.